Hello friends, welcome to my YouTube channel Knowledge and Success। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের পরীক্ষা প্রস্তুতি হিসাবে গত ভিডিওতে আমরা বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল 1 থেকে 4 দাগের কোশ্চেনগুলো। বাকি কোশ্চেনগুলোও ভীষণই ইম্পর্ট্যান্ট এবং একটু অন্য ধরনের, যেটি তোমাদের পরীক্ষা প্রস্তুতি হিসাবে ভীষণই কাজে লাগবে বলে আমার বিশ্বাস। তাই কোশ্চেনগুলো যেহেতু একটু আলাদা, তাই খুঁটিয়ে নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম। কোনো অংশ স্কিপ না করে দেখলে তোমাদের ভীষণ উপকারে আসবে বলে আমার মনে হয়। তাই চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাই এখন সরাসরি বাকি কোশ্চেনগুলোর আলোচনায় যাওয়া যাক। আমরা 5 দাগের 1 কোশ্চেন দেখব। 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 11 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো, আমরা ধরে নিচ্ছি বা দেওয়া আছে কত, মূলধন 10,000 টাকা, ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার 8% দেওয়া আছে। 3 মাস অন্তর যদি দেওয়া হয় তাহলে পুরো 12 মাসটাকে 3 মাস অন্তর দেওয়া হলে দেখো 4 বার টাকা দিতে হবে, অর্থাৎ 3 মাসের সুদ হবে ওই 8/4 অর্থাৎ 2%। 3 মাস অন্তর যদি সুদ দেওয়া হয় 11 মাসে কতগুলি এরকম দিতে হবে, অর্থাৎ 11/3, মানে এখানে দেওয়া হয় 3 মাসে সুদ দেওয়া হয়, আর ঠিক 11 মাসে দেওয়া হবে কত, 11/3টি পর্ব ঠিক নয়, এত বার দেওয়া হবে, অর্থাৎ 11/3 বার সুদ দেওয়া হবে। আসলে আমরা জানি কি, পি টাকার R% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সুদ হয় P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এই করে আমরা সমূল চক্রবৃদ্ধি পাই, মানে সুদ যোগ আসল। এখানে দেখো পি এর মান আছে 10,000, আর এর মান দেখো যেহেতু 3 মাস অন্তর দেওয়া হয়েছে 2%, R/100 হোল টু দি পাওয়ার n বার দেওয়া হচ্ছে। এখানে কতবার দেওয়া হবে, 11/3 বার, হোল টু দি পাওয়ার 11/3, অর্থাৎ এখানে একটু কাটাকুটি করে 2 50 কেটেছি, 50 + 1 51/50। তাহলে এই 10,000 ইন্টু 51/50 হোল টু দি পাওয়ার 11/3 টাকা হলো স্ববৃদ্ধিমূল। এই স্ববৃদ্ধিমূল থেকে মোট আসল বাদ দিলে, অর্থাৎ এই টোটাল থেকে 10,000 বাদ দিলে দেখো 10,000 কমন নিয়েছি, 51/50 হোল টু দি পাওয়ার 11/3 -1 টাকা হলো এই 11 মাসের নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। ভীষণই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং প্রবলেম। পরের প্রবলেম দেখো, এ, বি এবং সি যথাক্রমে 2,23,2,300 টাকা বা 273700 টাকা, 130900 টাকা এটি যৌথ ব্যবসা শুরু করে। 5 মাস পর এ আরও 23,800 টাকা নিয়োগ করেন। বি 1,19,000 টাকা তুলে নেয়। ব্যবসার শেষে এই 1,39,000 টাকা যদি লাভ হয়, কে কত টাকা পাবে? এই অঙ্কগুলো ভীষণই সোজা। তাহলে এর এই এত টাকাটা 5 মাস কেটেছে, আর যেহেতু এত টাকা আবার 23,800 দিয়েছে, এই এত যোগ 23,800 মোট হয়েছে ওইটা দেখো 22,26,100 টাকা। সেইটা কি, বাকি এই 12 - 5 7 মাস কেটেছে। 1 মাস হিসাবে তুল্য মূলধন কত, এই এটা গুণিত 5, আর এই যে দুটো যোগ করে এটা গুণিত 7, সবে মিলে দেখো পেয়েছি 25,94,200 টাকা। একইভাবে বি এর এই এত পুরো টাকাটা 5 মাস কেটেছে, আবার যেহেতু সে টাকা তুলে নিয়েছে, এই টাকা বিয়োগ এই টাকা, অর্থাৎ 1,54,700 টাকা 7 মাস কেটেছে। 1 মাস হিসেবে তার তুল্য মূলধন। তাহলে এই প্রথমটা এটা 5 মাস কেটেছে, এই টাকাটা 7 মাস কেটেছে, গুণিত 7, সবে মিলে পেয়েছি দেখো 2,45,1,400 টাকা। কিন্তু এখানে মজার কথা হচ্ছে, সি তার যে 1,30,900 টাকা, কোনো টাকা সে তুলেও নি, জমাও দেয়নি, অর্থাৎ টোটাল টাকাটা 12 মাস কেটেছে।
এক মাস হিসেবে তুল্য মূলধন এই টোটাল গুণিত 12, দেখো 1570800 টাকা। এরপরে ABC এর তাহলে মূলধনের অনুপাত, প্রথমে দেখো আমরা শূন্যগুলোকে বাদ দিয়ে লিখেছি, তারপরে 2 দিয়ে কমন নিয়ে লিখেছি, ছোট করে যখন লিখেছি সবে মিলে পেয়েছি দেখো এখানে 17 দিয়ে ভাগ করা হয়েছে, এটা দেখবে 109:103:66। বছরের শেষে মোট লাভ হয়েছে দেখো 1,39,000 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হবে আনুপাতিক ভাগহার হিসাবে, অর্থাৎ 109 ডিভাইডেড বাই টোটালটা যোগ ইন্টু 1,39,000 টাকা। দেখো এইটা টোটালটা যোগ করে হয়েছে 278, কাটাকুটি করে হয়েছে 500, অর্থাৎ 54,500 টাকা। একইভাবে বি এর লভ্যাংশ এই 103/278 গুণিত মোট লাভ হয়েছে দেখো 51,500 টাকা। সি এর লভ্যাংশ 66/278 ইন্টু টোটালটা হয়েছে 33,000 টাকা। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। 6 দাগের প্রবলেম দেখো সমাধান করো। এটা তো ভীষণই সোজা, আমরা সাধারণ যোগ বিয়োগের ফর্মুলা লাগিয়েছি। তাহলে এইটা এই 3x + 1 × x + 7 লসাগু, এটা গুণ করেছি, সবে মিলে দেখো এইটা বিয়োগ করে পেয়েছি 6x²। এই 17 84 যোগ করা হয়েছে, আর 45 আর 2 সব বিয়োগ করে হয়েছে 54x। আর এই 119 থেকে 15 বাদ দিয়ে 104। এরপরে দেখো গুণের সময় দেখবে যে 5 × 6 30 হতো, এখানে 16 × 3 = 48, এই জন্য এই কোনাকুনি গুণটা আগে করেছি। এই গুণ করে এই রেজাল্ট হয়েছে, 5 দিয়ে গুণ করে এটা, সবগুলো বাম পাশে নিয়ে আসছি, সবে মিলে পেয়েছি দেখো 18x² + 82x - 408 = 0। 2 দিয়ে কমিয়ে নিয়েছি, তাহলে 9x² + 41x - 204 = 0। এবারে দেখো এইটুকু আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করেছি, 41কে ভেঙে লিখেছি 68 - 27, তাহলে পেয়েছি দেখো 9x + 68 × x - 3 = 0। তাহলে এখান থেকে পেয়েছি দেখো x - 3 = 0, x = 3, আবার x = -68/9, অর্থাৎ নির্ণয় সমাধান x = -68/9 আর 3। পরের অঙ্ক দেখো, প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কা চারা কিনেছেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারি সংখ্যার থেকে 24টি বেশি গাছ লাগালে আরও 10টি অতিরিক্ত থাকে। আমরা একবারে ধরে নিচ্ছি সারির সংখ্যা x, তাহলে প্রতি সারিতে কত x + 24, এই 24টি বেশি করে লাগানো হয়েছে, তাহলে মোট কত x × x + 24, এই টোটালটা সারিতে লাগানো হয়েছে, আরও 10, দেখুন 10টা অতিরিক্ত থাকে, তাহলে যোগ 10, সেইটাই সমান মোট 350-এর সাথে সমান। তাহলে এইখানে বাম পাশে এনেছি -350, সবাই মিলে পেয়েছি দেখো x² + 24x - 340 = 0। এই 24টাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে লিখেছি 34 আর 10, সবে মিলে পেয়েছি দেখো x + 34 × x - 10 = 0। এখান থেকে পেয়েছি দেখো এটাকে যখন 0 করেছি x = -34, অসম্ভব, কারণ সারির সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। এখান থেকে পেয়েছি দেখো x - 10 = 0, x = 10, অর্থাৎ এটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ সারির সংখ্যা 10টি। এবারে অঙ্ক তোমরা মিলিয়ে নেওয়ার জন্য দেখবে 10টি সারি, আর প্রত্যেক সারিতে 24টা করে বেশি, 24 × 10 = 34, মোট হয়েছে দেখো 340, আর 10টা দিলে দেখো তার 350টাই চারার সাথে মিলে যায়, অর্থাৎ তোমার অঙ্ক একেবারে ঠিক আছে। সাথে ভেদের অঙ্ক দেখব, 3x - 4y ভ্যারিজ অ্যাজ √xy হলে দেখাতে হবে x² + y² ভ্যারিজ অ্যাজ xy। আমরা এই ভেদটাকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে পেয়েছি কত 3x - 4y = k × √xy। উভয় পাশে বর্গ করেছি, তাহলে দেখো পেয়েছি 3x - 4y হোল স্কোয়ার k², আর √xy তার বর্গ করলে শুধুমাত্র xy। এই xy যুক্ত পদটাকে বাম পাশে এনেছি, সবাই মিলে পেয়েছি দেখো 9x², মাইনাস কমন নিলে তাহলে 24 + k² মাইনাস গুণ করে দেখো -24xy - k² xy পাওয়া যেত, আর প্লাস 16y² = 0। y² দিয়ে ভাগ করেছি, পেয়েছি কত দেখো 9 × x/y হোল স্কোয়ার -24 + k²। এখানে দেখো y² দিয়ে ভাগ করলে একটা y পড়ে থাকবে নিচে, তাহলে x/y + 16 = 0। এটা একটা হলো x/y এর দ্বিঘাত সমীকরণ,
আর এই দ্বিঘাত সমীকরণে শ্রীধরাচার্য সূত্র ব্যবহার করে পাই এই চলরাশি সমান মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস রুট ওভার এই বি স্কোয়ার হোল স্কোয়ার করে প্লাস হয়ে গেছে মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। পুরো রাশিটাই দেখো ধ্রুবক, অর্থাৎ এক্স বাই ওয়াইয়ের মান ধ্রুবক পেয়েছি। এক্স বাই ওয়াইয়ের যেহেতু ধ্রুবক মান সেটাকে আমরা পি ধরে নিচ্ছি, তাহলে পাচ্ছি কত এক্স সমান ওয়াই ইন্টু পি। কী রাশিটা দেখাতে বলেছিল সেটা এবারে লিখে নিয়েছি। কি লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এক্সের জায়গায় দেখো ওয়াই পি লিখে দিয়েছি, ওয়াই পির হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই পি ওয়াই স্কোয়ার পি স্কোয়ার প্লাস অফ ওয়াই স্কোয়ার। এই দুটো থেকে ওয়াই স্কোয়ার কমন হয়েছে, ওয়াই স্কোয়ার কমন হলে দেখো পি স্কোয়ার প্লাস 1 পড়ে আছে, এখানে ওয়াই ইন্টু ওয়াই করে ওয়াই স্কোয়ার কেটে দিয়ে দেখো সবাই মিলে পাচ্ছি পি স্কোয়ার প্লাস 1 বাই পি, সেটাও একটা ধ্রুবক রাশি। তাহলে এই টোটাল মানটা যদি ধ্রুবক হয় তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। দাগের 2 এর প্রবলেম দেখো এক্স সমান 7 প্লাস 4 রুট ওভার 3 হলে রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স এর মান কত। এই 7টাকে দেখো আমরা ভেঙে লিখেছি 4 প্লাস 3 এবং 4টাকে লিখছি 2 স্কোয়ার আর 3টাকে লিখছি রুট 3 হোল স্কোয়ার। দেখো আর এই 4 রুট 3 2 ইন্টু 2 ইন্টু রুট 3 4 ইন্টু রুট 3, তাহলে পুরো রাশিটা হয়ে দাঁড়িয়েছে কত এ স্কোয়ার বি স্কোয়ার 2ab অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, জায়গায় আছে কত 2 প্লাস রুট ওভার 3 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স কত, রুট ওভার এক্স হচ্ছে 2 প্লাস রুট ওভার 3। এইখানে এবার সব মানটা বসিয়ে দিয়েছি। এক্সের মান 2 প্লাস রুট ওভার 3, 1 বাই এক্স মানে 1 বাই 2 প্লাস রুট ওভার 3। করণী নিরসন করার জন্যে 2 মাইনাস রুট ওভার 3 দিয়ে লব হরকে গুণ করেছি। এখানে দেখো তাহলে পেয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার 4 রুট 3 হোল স্কোয়ার 3, সবে মিলে এই দেখো হরের মানটা 1 হয়ে গেছে। তবে পেয়েছি কত 2 প্লাস রুট ওভার 3 প্লাস অফ 2 মাইনাস রুট ওভার 3, রুট ওভার 3টা বাদ গেছে, তাহলে 2 2 4, অর্থাৎ এই রুট ওভার এক্স প্লাস 1 বাই রুট ওভার এক্স এর মান হয়েছে কত 4। 8 দাগের প্রবলেম দেখো সেটিও দারুণ ইন্টারেস্টিং। এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ প্লাস বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি প্লাস সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি হলে প্রতিটি অনুপাত এটা দেখাতে হবে। এবার দেখো আমরা কি করেছি, পুরো সমস্ত যা অঙ্কটা ছিল টুকেছি, লব আর হরকে এ দিয়ে ভাগ করেছি। এখান থেকে এ দিয়ে ভাগ করলে এ পড়ে, এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে এ পড়ে থাকে, এটাকে এ দিয়ে ভাগ করলে এই ওয়াই মাইনাস জেড পড়ে থাকে। হরটাকেও তাহলে হরে কিছু ছিল নি মানে ছিল 1, তাহলে 1 বাই এ। একইভাবে এখানে দেখো বি দিয়ে ভাগ করে বি প্লাস জেড মাইনাস এক্স, আর হরটা কেউ ছিল নি মানে 1 ছিল, মানে 1 বাই বি। আবার একইভাবে দেখো এটাকে সি দিয়ে ভাগ করে সি প্লাস এক্স মাইনাস ওয়াই, আর এটা 1 বাই সি। প্রত্যেকটা অনুপাতের মান কত হয় সংযোজন প্রক্রিয়া, অর্থাৎ লবগুলির যোগ, এটা যোগ এটা যোগ এটা সবগুলো তুলে নিয়েছি। হরে 1 বাই এ যোগ 1 বাই বি যোগ 1 বাই সি। এক্ষেত্রে দেখো এই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স বাদ যে লবে কত পড়ে আছে এ প্লাস বি প্লাস সি, আর এইখানে হরে দেখো এবিসি লসাগু করে পাচ্ছি বিসি প্লাস এসি প্লাস এবি। এই এবিসিটা যখন হরে লবে তুলে দিয়েছি সবে মিলে পেয়েছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এবিসি ডিভাইডেড বাই এবি প্লাস বিসি প্লাস এসি। এই সংযোজন প্রক্রিয়া যেহেতু প্রতিটি অনুপাত পাওয়া যায়, অর্থাৎ প্রতিটি অনুপাতের মান এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এবি প্লাস বিসি প্লাস সি এর সাথে সমান। এবছর পড়ার মতো উপযুক্ত অঙ্ক। পরের অঙ্ক দেখো সেটিও ভীষণই ইন্টারেস্টিং এবং অন্য ধরনের অঙ্ক। যা অঙ্কটা ছিল বলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0 হলে দেখাতে হবে এ সমান বি সমান সি। পুরো অঙ্কটা আমরা তুলে নিয়েছি আলোচনার সুবিধার্থে। এই প্রথম পোর্শানে লব আর হরকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে পেয়েছি 3b বাই 3a প্লাস 3b, বাকি যা ছিল তাই লেখা হয়েছে। এখানেও প্রতিটি অনুপাতের মান কি করে পাবো সংযোজন প্রক্রিয়া ব্যবহার করে। লবগুলোর যোগ, এখানে 3b প্লাস 3a মাইনাস বি মাইনাস সি 3c মাইনাস এ সব লিখেছি। হরগুলোর যোগ 3a প্লাস 3b প্লাস 2b প্লাস সি মাইনাস এ প্লাস 2a মাইনাস বি প্লাস 2c, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এইগুলিও তোমাদের পরীক্ষার সময় লিখে দিতে হয়।
সবে মিলে যোগ করে দেখো পেয়েছি 2b প্লাস 2a প্লাস 2c হরে 4a প্লাস 4b প্লাস 4c। লব থেকে 2 কমন নিলে a প্লাস b প্লাস c, হর থেকে 4 কমন নিলে a প্লাস b প্লাস c। যেহেতু a প্লাস b প্লাস c নট ইকাল টু 0, তাহলে সবে কেটে দিলাম, 2/4 করে পেয়েছি 1/2, অর্থাৎ প্রতিটি অনুপাতের মান 1/2 এর সাথে সমান। তাহলে দেখো প্রথম পোর্শনটা কত ছিল, b ডিভাইডেড বাই a প্লাস b, তাহলে পেয়েছি দেখো b ডিভাইডেড বাই a প্লাস b এর মান 1/2 এর সাথে সমান। এই দুইটা গুণ করে দিলাম, তাহলে পেলাম কি a প্লাস b এর মান 2b এর সাথে সমান। এই বিটা যখন ডান পাশে আসছে মাইনাস b, অর্থাৎ a সমান b। আবার প্রথম যে রাশিটা ছিল দেখো 3a মাইনাস b মাইনাস c বাই 2b প্লাস c মাইনাস a, ওইটার মানও নিশ্চয়ই হাফের সাথে সমান, এটা হাফ লিখেছি। আর এ জায়গায় আমরা b লিখে দিচ্ছি এই শর্ত থেকে। দেখো সবে মিলে পেয়েছি দেখো 2b মাইনাস c, এখানে b লিখে দিয়েছি, এখানটাও b লিখে দিয়েছি। তাহলে এই 3b থেকে b বাদ দিয়ে 2b মাইনাস c ডিভাইডেড বাই 2b থেকে b বাদ দিয়ে b প্লাস c ইকুয়াল টু হাফ। সরাসরি গুণ করে দিয়েছি, এখানে 4b মাইনাস 2c সমান b প্লাস c, এই বিটা এপাশে গেল, তাহলে পেলাম কত 3b সমান 3c, মানে b সমান c। 1 থেকে পাচ্ছি কি a সমান b, 2 থেকে কি পাচ্ছি b সমান c, তাহলে সবে মিলে a সমান b সমান c। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। 9 দাগের উপপাদ্য, 10 দাগের উপপাদ্যের প্রয়োগ তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে। 11 দাগেরও তোমরা এই সম্পাদ্য এঁকে নিতে পারো। আমরা একেবারে 12 দাগের প্রবলেমে যাই। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এইটা প্রমাণ করতে হবে, দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। আমরা এই এবিসি ত্রিভুজ এঁকে নিয়েছি, যেখানে থিটাটা হচ্ছে একটা নির্দিষ্ট কোণ আর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কথার অর্থ এসিটা হলো অতিভুজ, আর থিটা যদি নির্দিষ্ট কোণ হয়, এবিটা হচ্ছে লম্ব, বিসিটা ভূমি। এখান থেকে সাইন থিটা কত পাবো, তাহলে লম্ব বাই অতিভুজ এবি বাই এসির সাথে সমান। একইভাবে কস থিটা কত পাবো, ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসির সাথে সমান। এই দুটোকে যোগ করলাম, সাইন থিটা প্লাস কস থিটা পাবো দেখো এসি লসাগু এবি প্লাস বিসি। তাহলে এবি প্লাস বিসির মান খুব খেয়াল করে দেখো, আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়, তাহলে এবি প্লাস বিসির মান অবশ্যই এসির থেকে বড়, তাহলে গ্রেটার দেন এবি প্লাস এসির জায়গায় গ্রেটার দেন এসি লিখেছি। এসি এসি কেটে দিয়ে দেখো 1, অর্থাৎ আমরা একটু সাজিয়ে লিখেছি 1 লেস দেন অফ সাইন থিটা প্লাস কস থিটার সাথে সমান। পরে দেখো এই সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সমান। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান হয় 1, সবে মিলে পেলাম দেখো সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান এই 2, আর এইটা যখন ডান পাশে গেছে মাইনাস, তাহলে পেলাম সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 2 মাইনাস অফ সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের সাথে সমান। যেহেতু এটা বর্গ রাশি গ্রেটার দেন 0, তাহলে এই টোটাল জিনিসটা গ্রেটার দেন 0, তাহলে পাচ্ছি কত 2 গ্রেটার দেন সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার, উভয় পাশে বর্গমূল করে দিলাম, √2 গ্রেটার দেন সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, এই মানটা দেখো √2 থেকে ছোট, আবার এখানে পেয়েছি এই মানটা 1 থেকে বড়, তাহলে সবে মিলে পেলাম 1 গ্রেটার দেন সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন লেস দেন √2 এর সাথে সমান। এইভাবে পুরো রাশিটা প্রমাণিত হলো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। আরও একটি অন্য ধরনের প্রবলেম দেখো, সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা সমান 0 হলে এই রাশি প্রমাণ করতে হবে। আমরা কি করেছি, এই কস আলফা কস বিটাটাকে ডান দিকে নিয়ে যে প্লাস হয়েছে, এই কস আলফাটাকে নামিয়ে নিয়েছি, সাইন বিটাটাকে নিচে নামিয়েছি, তাহলে সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা, কস বিটা বাই সাইন বিটা হচ্ছে কট বিটার সাথে সমান। কট বিটাটাকে আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস বিটা, মানে পূরক কোণের অনুপাতে। তাহলে সবে মিলে পাওয়া গেল আলফা আর বিটা পরস্পর পূরক কোণ। তাহলে এর পরের রাশি দেখো ট্যান আলফা প্লাস কট বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটার সাথে সমান। বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে এই ট্যান আলফা বাই পুরোটা, কট আলফা বাই পুরোটা, এই ট্যান আলফাটাকে লিখছি সাইন আলফা বাই কস আলফা,
ডিভাইডেড বাই দেখো সাইন আলফা কস বিটা, কট বিটাটাকে লিখছি কস বিটা বাই সাইন বিটা, হরে ছিল দেখো সাইন আলফা কস বিটার সাথে সমান, সাইন পোর্শনটা কেটে গেছে, সবে মিলে দেখো 1 বাই কস আলফা, এই কস বিটাটাকে লিখছি কস, এখানে বিটা মান কত হবে কস 90 ডিগ্রি মাইনাস আলফা, একইভাবে এই সাইন আলফাটাকে লিখছি সাইন আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা হয় সাইন থিটা, মানে এটা সাইন আলফার সাথে সমান, একইভাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস বিটার সাথে সমান, 1 বাই কস মানে সেক, 1 বাই সাইন মানে কোসেক, 1 বাই সাইন মানে কোসেক, 1 বাই কস মানে সেক। তাহলে এইভাবে পুরো রাশিটি প্রমাণিত হলো। ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। তিনের প্রবলেম দেখো, এক্স সাইন পাই বাই 3 কোস স্কোয়ার পাই বাই 6 সমান ট্যান স্কোয়ার পাই বাই 4 সেক পাই বাই 3 কোসেক পাই বাই 3 সাথে সমান হলে এক্সের মান। আমরা আলোচনার সুবিধার্থে পাই বাই 3 মানে 180 ডিগ্রি বাই 3 60 ডিগ্রি করে নিয়েছি, 180 ডিগ্রি বাই 6 30 ডিগ্রি করে নিয়েছি, 180 ডিগ্রি বাই 4 45 ডিগ্রি করেছি, 180 বাই 3 করে 60 ডিগ্রি, একইভাবে কোসেক 60 ডিগ্রি। শুধুমাত্র এখানে মানগুলি বসিয়ে দিয়েছি। সাইন 60 ডিগ্রি মান √3 বাই 2, কস 30 ডিগ্রি মান √3 বাই 2 তার হোল স্কোয়ার আছে, ট্যান 45 ডিগ্রি মান 1, সেক 60 ডিগ্রির মান 2, আর কোসেক 60 ডিগ্রি মান 2 বাই √3, এই √3টা উপরে লিখে দিচ্ছি, 2 2 কেটে গেল, সবে মিলে দেখো এখানে √3 হোল স্কোয়ার 3 আর 2 এর হোল স্কোয়ার 4, এই √3 কেটে দিয়েছি, সবে মিলে দেখো এই 4 2 8 ডিভাইডেড বাই 3, তাহলে এক্স এর মান কত হলো 2 পূর্ণ 2 এর 3। এবছর পড়তে পারে এমন একটি অঙ্ক। 13 দাগের প্রবলেম দেখো, একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে, আর কি রাস্তার কোণে এক স্থান থেকে হইতে দেখলে পতাকার দণ্ডের চূড়ার ও পাদদেশের উন্নতিকোণ এত এত হয়, 3তলা বাড়ির উচ্চতা নির্ণয় করে। ধরে নিতে হবে ট্যান 50 ডিগ্রির মান 1.192 এর সাথে সমান। এখানে হচ্ছে বিডি হলো 3তলা বাড়ি আর এডি হলো আমাদের পতাকার দৈর্ঘ্য, সেটা 3.3 মিটার লিখে দেওয়া আছে চিত্রে যেটা বলছে। আচ্ছা কি দেখো, এই বিসিডি পতাকা দণ্ডের পাদদেশের উন্নতিকোণ সেইটাই 45 ডিগ্রি, আর বিএসি এইটাই হচ্ছে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতিকোণ, সেটাই দেওয়া আছে 50 ডিগ্রির সাথে সমান। তাহলে এই ত্রিভুজ থেকে পাই বিডিসি ত্রিভুজ থেকে পাই ট্যান 45 ডিগ্রি সমান এই বিডি বাই বিসি, ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে বিডি সমান বিসির সাথে সমান। একইভাবে ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান এই এ সি বি এর মান এই এ বি বাই বিসির সাথে সমান, লম্ব বাই ভূমির সাথে সমান। তাহলে এই বিসির জায়গায় আমরা লিখে দিতে পারি বিডি, আর এই যে ট্যান 50 ডিগ্রি, ট্যান 50 ডিগ্রির মান দেখো দেওয়া ছিল 1.192, এটা সরাসরি আমরা এখানে ইন্ডিকেট করে দেব। এডির মান দেখো, এই এডির মান এই টোটাল মান তা থেকে এই মানটা বাদ, অর্থাৎ এবি মাইনাস বিডি, এই এবি মাইনাস বিডি এডির সাথে সমান। এবির মান দেখো এটা পেয়েছি বিডি ইন্টু 1.192, আর বিডি ছিল, বিডি কমন নিয়েছি, 1.192 থেকে 1 বাদ দিলে শুধুমাত্র 0.192 পাওয়া গেল বিডি, আর এডির মান তো 3.3 দেওয়াই আছে, তাহলে বিডির মান কত পাবো এই 3.3 ডিভাইডেড বাই এটা, সবে মিলে দেখো পেয়েছি 17.1875, সেটাকে আসন্ন মানে লিখেছি 17.19, অর্থাৎ এইটাই ছিল বিডি 3তলা বাড়ির দৈর্ঘ্য উচ্চতা, তাহলে 3তলা বাড়ির উচ্চতা 13.19 মিটার প্রায়। প্রবলেম দেখো, একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশের ঠিক বিপরীত সমান উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভ আছে। আমাদের ছবির মতো এ বি আর ইডি হলো সমান উচ্চতা বিশিষ্ট স্তম্ভ, বিডি হলো রাস্তার চওড়াটা। রাস্তার উপরে যে কোনো একটি বিন্দু থেকে স্তম্ভ দুটি চূড়ার উন্নতিকোণ যে কোনো একটা বিন্দু, সেখানে প্রথম স্তম্ভের উন্নতিকোণ 60 ডিগ্রি পেয়েছি আর দ্বিতীয়টা 30 ডিগ্রি পেয়েছি। প্রতিটি স্তম্ভের উচ্চতা কত? চিত্রে যা ছিল আমরা পরিষ্কার করে ব্যাখ্যা করলাম। এবারে এই এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি ত্রিভুজ থেকে ট্যান 60 ডিগ্রি মানে এটা লম্ব বাই ভূমি, এবি বাই বিসির সাথে সমান, ট্যান 60 ডিগ্রির মান √3 আমরা লিখে দিয়েছি, তাহলে পাবো কত বিসি সমান এবি বাই √3, আর এবির মান
ইডির মান সবই স্তম্ভের উচ্চতা, সেটা এইচ মিটার ধরে নিয়েছি, তাহলে h/√3। একইভাবে সিইডি ত্রিভুজ থেকে পাই tan 30 ডিগ্রি মানে ইডি বাই সিডির সাথে সমান, এই সিডি গুণ করে সিডির মান পাবো কত, h√3। আর বিডিটা কত, বিডিটাই 150 মিটার, তাহলে বিডি সমান আমরা লিখতে পারি বিসি যোগ সিডির সাথে সমান। তাহলে বিসির জায়গায় আমরা লিখেছি h/√3, সিডির জায়গায় h√3, h কমন নিয়ে 1/√3 প্লাস √3। তাহলে √3 লসাগু হলে 1 প্লাস √3 × √3 3, 4h/√3 সাথে সমান। তাহলে h এর মান কত হবে, 150 × √3/4, মানে পেলাম কত, 75/2 √3, অর্থাৎ প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 75/2 √3 মিটার। 14 দাগের প্রবলেম দেখো, একমুখ খোলা একটি বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 112 সেমি, 80 সেমি, 75 সেমি, 5 সেমি পুরু পাত দিয়ে ওই বাক্স নির্মাণ করলে কি পরিমাণ ধাতু লাগবে। আমরা বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে দিয়েছি, তাহলে বাইরের দিকের আয়তন এটা হিসাব করেছি জাস্ট গুণ করে, এই 672,000 ঘন সেমি। এবার বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য, এইখান থেকেও 5 সেমি কমে আসছে, এখান থেকেও 5 সেমি কমে আসছে, তাহলে 10 সেমি কমে হলো 102 সেমি। প্রস্থ, এখান থেকেও 5 সেমি কমে আসছে, এখান থেকেও 5 সেমি কমে আসছে, যেমন পাত দেওয়া আছে, তাহলে 80 - 10 হলো 70 সেমি। উচ্চতা জাস্ট দেখো নিচে থেকে 5 সেমি কমে আসছে, উপরে কিন্তু এক মুখ খোলা, সেখানে কমার কোনো জায়গা নেই, তাই 75 - 5 7 সেমি। এইটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ওই এক মুখ খোলা বাক্সের ভিতরের আয়তন কত, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে পেয়েছি দেখো 499,800 ঘন সেমি। তাহলে বাক্স নির্মাণ করতে ধাতু লেগেছে কত, এই টোটালটা থেকে এই টোটালটা বাদ দিয়ে যা পেয়েছি 172,200 ঘন সেমি। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। 2 দাগের প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, সমগ্রতলে ক্ষেত্রফল দেওয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ। এটা তো ভীষণই সোজা। আমরা কি করছি, ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, তির্যক উচ্চতা, সমগ্রতলে ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, πr², মানে এই ভূমির ক্ষেত্রফল, আর এই তির্যক উচ্চতা হয়, তির্যক উচ্চতা যদি এল থাকে, পার্শ্বতলের ক্ষেত্রফল πrl, πrl। এখান থেকে দেখো জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখো আর এর দুটো মান পেয়েছি, আর এর মান একটা পেয়েছি 5.2, আর একটা হচ্ছে -13.3। এটা অসম্ভব, তাহলে ওর ব্যাসার্ধ হলো 5.2 সেমি। 3 দাগের প্রবলেম দেখো, 1 সেমি পুরু তামার পাত দিয়ে তৈরি অর্ধ গোলাকৃতি একটি বাটির বাইরের দিকের ব্যাস 10 সেমি, প্রতি বর্গ সেমি 1.50 টাকা হিসাবে বাটিটির সমগ্রতল পালিশ করতে কত খরচ হবে। দেখো বাটির ব্যাস যদি 10 সেমি হয়, ব্যাসার্ধ 5 সেমি, বলার কিচ্ছু নেই। 1 সেমি যদি পুরু হয়, এটা বাইরের দিকে যদি ব্যাসার্ধ 5 সেমি হয়, ভিতরের দিকের ব্যাসার্ধ 5 - 1, 1 সেমি যেহেতু পুরু, 4 সেমি। অর্ধগোলাকার বাটির সমগ্রতলে ক্ষেত্রফল, এই ভেতরের দিকের অর্ধগোলকের ক্ষেত্রফল হয় 2πr², আর এটা বাইরের দিকের, আর ভেতরের দিকের অংশটা 2πr², আর এই ধরনের যে রিং অংশটা থাকবে পাই, বাইরের ব্যাসার্ধ 5, 5² - 5 পাই ভিতরের স্কোয়ার, মানে এইটা আর এইটা মান 5, এটার মান 4, তাহলে এই রিং অংশটা পাওয়া যাবে। তাহলে পাই × r² - r² করে পাওয়া গেছে। এখান থেকে দেখো পাই 22/7 কমন এসছে, 25 × 2 50, 16 × 2 32, আর 25 - 16 করে 9, সবে মিলে পেয়েছি দেখো 22। এটা টোটাল যোগ করে 91, 13 × 7 91, 22 × 13 বর্গ সেমি। আর প্রতি বর্গ সেমিতে 1.50 টাকা হিসেবে খরচ হবে কত, এইটা সমগ্রতলের ক্ষেত্রফল গুণিত 1.5, সবে মিলে পেয়েছি দেখো 429 টাকা। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম, ভীষণ। 15 দাগের প্রবলেম দেখো, মধ্যমান নির্ণয় করো। যদিও বইয়ের অঙ্ক, তবু আমি ওটা করে দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে শ্রেণী সীমানা আলাদা, কেন 60-এ শেষ হয়েছে, 61-তে শুরু হয়েছে, 0.5 যোগ করে 50.5, 60.5, 60.5, 70.5 পুরোটা লিখে নিয়েছি। পরিসংখ্যা লিখেছি, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক কী করে পেয়েছি, 4, 4 + 10 14, 14 + 15 29, 29 + 20
49, 49 যোগ 15 64, 64 আর 4 68, মানে টোটাল পরিসংখ্যা 68। n/2 এর মান হচ্ছে 32, তাহলে 32 এইখান পর্যন্ত ক্রমযৌগিক পরিসংখ্যা 29, 29 এই সারিতেই নিশ্চয়ই 32 আছে। তাহলে এইখানে দাগ দিয়ে তোমরা এটা মধ্যমা সারি বা মধ্যমা শ্রেণী লিখে দেবে। মধ্যমার সূত্র কি? L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এর নিম্ন শ্রেণী সীমানা দেখো এইখানে। মোট পর্যবেক্ষণ সংখ্যা n পর্যবেক্ষণ সংখ্যা মোট 68 লিখে দেওয়া আছে। CF মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা 29 লিখে দেওয়া হচ্ছে। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আর এইচটা কি? মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, এই 90.5 থেকে 80.5 বাদ দিয়ে 10। জাস্ট এবারে কি করেছি, এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। মানটা বসিয়ে দিয়ে কি পেয়েছি, এই দেখো এল এর মান n/2 মাইনাস CF/F। এইখানে দেখো সবে মিলে 10 2 20, ওই 34, 68/2 34 মাইনাস 29 5/2, সবে মিলে 2.5, এটা যোগ করে পেয়েছি 83। ইন্টারেস্টিং প্রবলেম। 2 এর প্রবলেম দেখো, সংখ্যাগুরু মান সংক্রান্ত। তোমাদের পাঠ্যপুস্তককে 363 পাতায় প্রয়োগ 35-এর একেবারে অঙ্ক যেহেতু করে দেওয়া আছে, সেই জন্য আমি আর নতুন করে দেওয়ার চেষ্টা করলাম না। 3 এর দাগের প্রবলেম দেখো, নিম্নলিখিত রাশি তথ্যের গড় 50, পরিসংখ্যার সমষ্টি 120 হলে F1 F2 মান হিসাব করো। এই ধরনের প্রবলেম কিন্তু এবছর দারুণ গুরুত্বপূর্ণ, হয়তোবা পরীক্ষায় আসবে। গড় 50 বলে দেওয়া আছে, পরিসংখ্যার সমষ্টি 120 বলে দেওয়া আছে। আমরা জানি কি গড় সমান সামেশন FI/XI/FI। জাস্ট আমরা কি 10 17 গুণ করেছি, 30 F1, 50 32, 70 F2, 90 19 গুণ অবস্থায় রেখেছি। আর কি এই টোটাল সমষ্টিটা লিখেছি। এইগুলো দেখো গুণ করে পেয়েছি, এটা গুণ করে 170, 30 F1, 1600, 70 F2, 1710, আর এটা যোগ করে হচ্ছে 68 প্লাস F1 প্লাস F2 এর সাথে সমান। আমরা গুণ করেছি, এটা গুণ করেছি, পেয়েছি 3400, 50 F1 প্লাস 50 F2, এটা যোগ করে 3480, 30 F1, 70 F2। সব রাশিগুলোকে বাম পাশে নিয়ে এসে দেখো পেয়েছি এই 50 থেকে 30 বাদ দিয়ে 20 F1 মাইনাস 20 F2, এটা বাদ দিয়ে 80, 20 দিয়ে বাদ দিয়ে পেয়েছি দেখো F1 মাইনাস F2 সমান 4। আর টোটালটা দেখো 120-র সাথে সমান, তাহলে এই টোটালটাই 120-র সাথে সমান। তাহলে সেখান থেকে 68টা ডান দিকে নিয়ে গিয়ে F1 প্লাস F2 মান পেয়েছি 32। তাহলে F1 প্লাস F2 সমান 52, 32 নয়, এটা 52। F1 মাইনাস F2 সমান 4, তাহলে যোগ করে দিয়ে 2F1 সমান 56, 56কে 2 দিয়ে ভাগ করে 28। একইভাবে F1 প্লাস F2 মান যেহেতু 52, এটার মান 28, তাহলে F2 মান কত? 52 মাইনাস 28 করে পেয়েছি 24। তাহলে অতএব F1 সমান 28, F2 সমান 24। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা, এবছর পড়ার উপযুক্ত। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।